এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 15 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 15 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে আলতাফ সাহেবের মাসিক বেতন 9,870 টাকা। প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আরেকবার বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আলতাফ সাহেবের মাসিক বেতন হচ্ছে 9,870 টাকা। তিনি এই টাকা থেকে প্রতি মাসে 3,800 টাকা হচ্ছে বাসা ভাড়া বাবদ খরচ করেন এবং 5,650 টাকা তিনি পরিবারের বিভিন্ন প্রয়োজনে খরচ করেন। ঠিক আছে? এবং এই খরচ করার পরে তার যে অবশিষ্ট টাকা থাকে, তার অবশিষ্ট টাকা তিনি কী করেন? একটি ব্যাংকে জমা রাখেন। এবার আমাদেরকে বলা হয়েছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। দেখো, আমাদের কিন্তু এখানে এক মাসের হিসেব দেওয়া রয়েছে। তিনি এক মাসে কত টাকা বেতন পান এবং এক মাসে তিনি কত টাকা খরচ করেন। এই খরচ করার পরে তার যে অবশিষ্ট টাকা থাকে তিনি কিন্তু সেটি ব্যাংকে জমা করে রেখে দেন। তাহলে এক মাসের হিসাবটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে এবং আমাদের বের করতে বলা হয়েছে তিনি বছরে। বছরে মানে হচ্ছে কয় মাসের কথা বলা হয়েছে? আমরা জানি এক বছরে 12 মাস হয়, তাই না? অর্থাৎ তিনি 12 মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন এটি কিন্তু আমাদের বের করতে এখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এটিকে বের করার জন্য আগে আমরা কি বের করতে পারি? আগে কিন্তু আমাদের বের করতে হবে যে তিনি মোট কত টাকা এক মাসে খরচ করেন, তাই না? এটিকে যখন আমরা বের করব তখন আমরা কি করব? তিনি যে টাকা বেতন পান অর্থাৎ 9,870 টাকা, এই টাকা থেকে আমরা বিয়োগ করে দিব যে টাকা তিনি খরচ করেন, তাই না? এই টাকাটিকে যখন আমরা বিয়োগ করে দেবো তখন আমরা পেয়ে যাব যে তিনি অবশিষ্ট আর কত টাকা ব্যাংকে জমা রাখেন, তাই না? খরচের পরে যে টাকাটা তার থেকে যায় সেই টাকাটা কিন্তু সে ব্যাংকে জমা রাখেন। তাহলে আমরা আগে এটি বের করবো যে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন। সেজন্য আমাদের শুরুতে কী করতে হবে? তার প্রতি মাসে যে খরচ, অর্থাৎ তিনি যে বাসা ভাড়া বাবদ যে টাকাটা খরচ করেন এবং পরিবারের জন্য যে টাকাটা খরচ করেন, এই টাকাটাকে আমরা আগে যোগ করে বের করবো যে তিনি মোট কত টাকা এক মাসে খরচ করেন। তাহলে আমরা এক নাম্বার দিয়ে কী লিখতে পারি? আমরা এক নম্বর দিয়ে লিখব বাসা ভাড়া বাবদ বাসা ভাড়া বাবদ বাসা ভাড়া বাবদ খরচ করেন বাসা ভাড়া বাবদ খরচ করেন হচ্ছে কত টাকা? 3,000। আমাদের বলা হয়েছে 3,800 টাকা, তাই না? আমরা এখানে লিখে দেবো 3,800 টাকা। তিনি বাসা ভাড়া বাবদ খরচ করেন 3,800 টাকা। এবং আমাদের বলা হয়েছে কি তিনি পরিবারের জন্য খরচ করেন আরও কত টাকা? 5,650 টাকা। আমরা নিচে লিখে দেব পরিবারের জন্য খরচ করেন। পরিবারের জন্য খরচ করেন কত টাকা? 5,000। আমাদের বলা হয়েছে 5,650 টাকা। আমরা 5,650কে কিন্তু 3800 নিচে লিখে দেব, তাই না? শেষে যেহেতু টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। এবারে আমরা এই যে 3800 টাকা এবং 5,650 টাকা, এই দুটিকে আমরা এবারে কী করে দেবো? যোগ করে দেবো। যখন যোগ করে দেবো তখন আমরা পেয়ে যাব কিন্তু যে তিনি এক মাসে কত টাকা মোট খরচ করেন, তাই না? তাহলে আমরা এখানে একটু যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার যদি আমরা এই দুটিকে যোগ করি, দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 5কে যোগ করলে হয় 5, আমরা লিখে দিলাম 5। 8 এবং 6কে যোগ করলে হয় 14, 14 4কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবার দেখো 5 এবং 3 মিলে হয়ে যায় 8, 8 এবং হাতের যে 1 ছিল সে 1 মিলে হয়ে যায় 9। আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত? 9,450 টাকা। আমরা কিন্তু শেষে লিখে দেব টাকা। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? তিনি এক মাসে খরচ করেন হচ্ছে এই টাকাটা, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? সুতরাং তিনি মোট খরচ করেন কত টাকা? 9,450 টাকা। আচ্ছা, এবারে যেহেতু আমরা খরচের হিসেবটিকে বের করে ফেলেছি, এখন আমরা বের করবো যে তিনি কত টাকা জমা রাখেন। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? তিনি যে বেতন পান সেই বেতনের টাকা থেকে এই যে খরচের টাকা, তিনি যে টাকা খরচ করেন এই টাকাটিকে কিন্তু আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে? তাহলে আগে আমরা যদি লিখি যে তিনি কত টাকা বেতন পান, আমরা লিখবো হচ্ছে তিনি আলতাফ সাহেবের মোট বেতন
আমরা লিখবো হচ্ছে আলতাফ সাহেবের মাসিক বেতন তিনি এক মাসে কত টাকা পান? মাসিক বেতন আমাদের দেওয়া রয়েছে হচ্ছে কত টাকা? ৯,৮৭০ টাকা, তাই না? ৯,৮৭০ টাকা। দেখো আমরা যদি একটু বইয়ের কাছে চলে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে বলা হয়েছে যে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। তাহলে এই টাকা থেকে, এই যে ৯,৮৭০ টাকা তিনি পান, এই টাকা থেকে তিনি খরচ করে ফেলেন কত টাকা? তিনি কিন্তু ৯,৪৫০ টাকাকেই খরচ করে ফেলেন, তাই না? তার মানে হচ্ছে কি এই ৯,৪৫০ টাকা কিন্তু তার চলে যায়, প্রত্যেক মাসে কিন্তু তার এই মোট বেতন থেকে এই টাকাটা চলে যায়, তাই না? বা ব্যয় হয়ে যায়। তাহলে যে টাকাটা খরচ হয়ে যায় সেই টাকা কিন্তু এই মোট বেতন থেকে কিন্তু কমে যাবে, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি? বিয়োগ করে দিই। তাহলে আমরা নিচে কি লিখবো? এই কথাটি কিন্তু নিচে লিখবো, তিনি মোট খরচ করেন। আমরা লিখবো তিনি মোট খরচ করেন, তিনি মোট খরচ করেন কত টাকা? ৯,৪৫০ টাকা। আমরা এখানে লিখে দেবো ৯,৪৫০ টাকা। এবারে তার মোট বেতন থেকে যদি সে যে কয় টাকা খরচ করে সেই টাকাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে তার আর অবশিষ্ট কত টাকা থাকে। তাহলে এক মাসে খরচ করার পরে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিই। এবার যদি বিয়োগ করে দেখো, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, আমরা লিখে দিলাম 2, 8 থেকে 4 চলে গেলে থাকে আরও 4, 9 থেকে 9 চলে গেলে থাকে 0। আমরা যদি প্রথম 0 দিতে হয় না, যার কারণে আমরা এখানে কিন্তু কিছুই লিখবো না। আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 420 টাকা, 420 টাকা। তাহলে এই 420 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারি? তার কাছে কিন্তু এক মাসে অবশিষ্ট থাকে 420 টাকা। আমরা এখানে লিখতে পারি সুতরাং অবশিষ্ট থাকে, আমরা লিখতে পারি অবশিষ্ট থাকে কত টাকা? অবশিষ্ট থাকে হচ্ছে 420 টাকা। এই 420 টাকায় কিন্তু তিনি এক মাসে ব্যাংকে জমা করে রাখেন, তাই না? তাহলে এক মাসে যদি তিনি 420 টাকা রাখেন, এক বছরে কি বেশি রাখবেন না কম রাখবেন? অবশ্যই বেশি রাখবেন। এবং এক বছরে কয় মাস হয়? আমরা জানি এক বছরে 12 মাস হয়, তাই না? তাহলে এক মাসে যদি 420 টাকা রাখেন, 12 মাসে কি নিশ্চয়ই 12 গুণ বেশি রাখবেন, তাই না বন্ধুরা? তাহলে আমরা এবারে কি করব? এই 420-এর সাথে 12কে আমরা গুণ করে দিব। তাহলে আমরা এবারে শুরুতে লিখব হচ্ছে তিনি এক মাসে জমা রাখেন 420 টাকা। আমরা লিখব তিনি এক মাসে জমা রাখেন, তিনি এক মাসে জমা রাখেন কত টাকা? 420, আমরা লিখব 420 টাকা। আমরা লিখলাম তিনি এক মাসে জমা রাখেন 420 টাকা। সুতরাং আমাদের কয় মাসের কথা বলা হয়েছে? এক বছর বা 12 মাস। আমরা লিখব সুতরাং 12 মাসে জমা রাখেন কত টাকা? যেহেতু এক মাসে 420 টাকা জমা রাখেন, তার মানে 12 মাসে কিন্তু 12 গুণ বেশি রাখবেন, তাই না? তাহলে 420-এর সাথে আমরা কি করব? 420-এর সাথে আমরা গুণ করে দিব 12কে। গুণ করলে আমরা যা পাবো সেই কয় টাকা কিন্তু তিনি এক বছরে বা 12 মাসে জমা রাখেন। তাহলে আমরা যদি আলাদা জায়গাতে গুণ করি, দেখো 420-কে যদি আমরা 12 দ্বারা গুণ করি, আমরা 2 দ্বারা যদি প্রথমে উপরের 4টি অঙ্ককে গুণ করি, দেখো 2 এর সাথে 0কে গুণ করলে হয় 2 0 0, 2 এর সাথে 2কে গুণ করলে হয় 2 2 4, 2 এর সাথে 4কে গুণ করলে হয় 4 2 8। এবারে নিচে একটি 0 দিলাম। এবার যদি 1 দ্বারা আমরা এই উভয় সংখ্যাগুলোকে গুণ করি, 1 দ্বারা 0কে গুণ করলে আমরা জানি 0 1 0, এরপরে 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, এবং 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 1 4। আমরা এখানে লিখে দিলাম 4। এবার আমরা যদি যোগ করি, দেখো এই দুটি সংখ্যাকে 0 এবং 0 মিলে হয় 0, 4 এবং 0 মিলে হয় 4, 8 এবং 2 মিলে হয় 10, 10-এর 0কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1, 4 এবং হাতের এই 1 মিলে হয় 5। আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 5,040 টাকা, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু মোট পাচ্ছি 5,040 টাকা। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারছি কি তিনি এক বছরে জমা রাখেন 5,040 টাকা।
এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 5040 টাকা। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 2 নম্বরে বলা হয়েছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? দেখো আমরা আবারও যদি একটু প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে। ঠিক আছে, প্রতি মিনিটে দেখো এই যে পানির ট্যাঙ্কটি, এই পানির ট্যাঙ্কে দেখো আমরা এখানে দেখছি যে এখান দিয়ে কিন্তু পানির ট্যাঙ্কে পানি আসতেছে, তাই না? এবং এইখানে কিন্তু পানির ট্যাঙ্ক থেকে পানি যাচ্ছে। তাহলে প্রতি 1 মিনিটে এইখান দিয়ে এই ট্যাঙ্কের মধ্যে পানি আসে হচ্ছে 5 লিটার করে এবং এখান দিয়ে পানি বের হয় 2 লিটার করে। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে 10 মিনিট পরে ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? দেখো আগে আমাদের বের করতে হবে যে 1 মিনিটে কত লিটার পানি থাকে, তাই না? 1 মিনিটে যেহেতু 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি বের হয়ে যায়, এই 2 লিটার পানি বের হয়ে যাওয়ার পরে আর কত লিটার পানি 1 মিনিটে থেকে যায় সেটি কিন্তু আগে আমাদের বের করতে হবে। তারপরে আমরা বের করতে পারবো যে 10 মিনিটে কত লিটার পানি থাকবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করবো যে 1 মিনিটে কত লিটার পানি থাকবে? যেহেতু আমাদের বলা হয়েছে যে 1 মিনিটে 5 লিটার পানি আসে, তাহলে এই 5 লিটার পানি থেকে আবার 2 লিটার পানি কিন্তু 1 মিনিটে খরচ হয়ে যায়, মানে চলে যায়। তাহলে যখন 5 লিটার থেকে 2 লিটার পানি চলে যায়, তার মানে কিন্তু এই 2 লিটার পানি কমে যায়। আর কমে গেলে কি করতে হয়? আমরা জানি বিয়োগ করতে হয়। তাহলে 5 লিটার পানি থেকে যেহেতু 2 লিটার পানি খরচ হয়ে যায়, তাহলে এই 2 লিটারকে আমরা কি করব? বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব যে 1 মিনিটে আর কত লিটার পানি এই ট্যাঙ্কটির মধ্যে থেকে যায়, তাই না? তাহলে এটিকে যদি আমরা আগে বের করি, দেখো আমরা 2 নাম্বার দিয়ে লিখব প্রতি মিনিটে পানি আসে প্রতি মিনিটে পানি আসে সরি এখানে দেখা যাচ্ছে না, আমি একটু নিচে লিখে দেখো প্রতি মিনিটে পানি আসে কত লিটারের কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে প্রতি মিনিটে পানি আসে হচ্ছে 5 লিটার। আমরা এখানে লিখে দিলাম 5 লিটার। এবং আমাদেরকে বলা হয়েছে যে প্রতি মিনিটে পানি চলে যায় হচ্ছে কত লিটার, বা পানি খরচ হয় কত লিটার? আমরা লিখব প্রতি মিনিটে খরচ হয় কত লিটার? 2 লিটার। আমরা কিন্তু 5-এর নিচে লিখে দেব 2। ঠিক আছে, তাহলে প্রতি মিনিটে পানি আসে হচ্ছে 5 লিটার এবং প্রতি মিনিটে খরচ হয় আমরা লিখেছি 2 লিটার। এখন আমরা কি করব? এই যে 5 লিটার পানি আসে, এই 5 লিটার পানি থেকে 2 লিটার পানিকে কিন্তু আমরা বিয়োগ করে দেবো। যেহেতু 2 লিটার পানি কমে যায়, এজন্য আমরা কি করে দেবো? 2 লিটারকে বিয়োগ করে দেবো। এখন যদি আমরা বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে 1 মিনিটে কত লিটার পানি ট্যাঙ্কের মধ্যে থেকে যায়, তাই না? তাহলে আমরা জানি যে 5 থেকে যদি 2 চলে যায়, তখন থাকে হচ্ছে আমাদের 3, অর্থাৎ 3 লিটার। এই 3 লিটার দ্বারা আমরা কি বুঝতে পারছি? 1 মিনিটে এই 2 লিটার পানি চলে যাওয়ার পরেও আর কিন্তু 3 লিটার পানি প্রতি মিনিটে এই ট্যাঙ্কটির মধ্যে থেকে যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখব সুতরাং প্রতি মিনিটে থাকে হচ্ছে কত লিটার? 3 লিটার। ঠিক আছে, তাহলে প্রতি মিনিট মানে কি? 1 মিনিট। 1 মিনিটে যদি 3 লিটার থাকে, আমাদের কিন্তু প্রশ্নে কি বের করতে বলা হয়েছে? দেখো আমরা যদি প্রশ্নে একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে। 10 মিনিটের কথা কিন্তু বলা হয়েছে। আমরা কিন্তু 1 মিনিটেরটা বের করেছি যে 1 মিনিটে বা প্রতি মিনিটে থাকে হচ্ছে 3 লিটার। তাহলে 1 মিনিটে যদি 3 লিটার থাকে, 10 মিনিটে কি বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে এবং 10 গুণ বেশি থাকবে। যেহেতু 10 মিনিট, তার মানে কিন্তু 10 গুণ সে বেশি থাকবে। এখন আমরা এই জন্য কী লিখতে পারি? আমরা নিচের লাইনে লিখতে পারি 1 মিনিটে পানি থাকে, আমরা লিখব 1 মিনিটে পানি থাকে কত লিটার? 3 লিটার। সুতরাং আমাদের যেহেতু 10 মিনিটের কথা বলা হয়েছে, আমরা সুতরাং দিয়ে লিখব, একটা নিচে লিখব 10 মিনিটে পানি থাকে। তাহলে 1 মিনিটে যদি 3 লিটার থাকে, 10 মিনিটে কি নিশ্চয়ই 10 গুণ বেশি থাকবে। যার কারণে আমরা কি করব? এই 3-এর সাথে 10কে গুণ করে দিব। তাহলে কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব যে 10 মিনিটে কত লিটার পানি থাকবে। তাহলে আমরা লিখব 3
গুণ 10 এবং শেষে লিখে দেব লিটার। আচ্ছা, এবারে 3-এর সাথে যদি আমরা 10কে গুণ করি, আমরা জানি 3 10-এ 30, আমরা কিন্তু মোট পাই 30 লিটার। এই 30 লিটার দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা 30 লিটার দ্বারা বুঝতে পারছি কিন্তু 10 মিনিটে ওই পানির ট্যাঙ্কে পানি থাকবে হচ্ছে 30 লিটার। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা এখানে যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ার কিনল এবং মোট মূল্য 3 জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? দেখো, আবারও যদি আমরা একটু প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যে তারিক, জসিম এবং হালিম এরা 3 জনে মিলে কী করলো? একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা এই নিচে যে আসবাবপত্রগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই আসবাবপত্রের নিচে কিন্তু আমরা প্রত্যেকটা নিচে যার যার দাম বা মূল্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দাম অনুযায়ী তারা কিছু আসবাবপত্র কিনেছিল এবং তারা কী কী কিনেছিল? তারা একটি আলমারি কিনেছিল, ঠিক আছে, এবং 2টি টেবিল কিনেছিল। একটি টেবিলের দাম হচ্ছে 2100 টাকা। তাহলে এরকম তারা 2টি টেবিল কিনেছিল এবং 8টি চেয়ার কিনেছিল। একটি চেয়ারের দাম আমরা দেখতে পাচ্ছি 750 টাকা। এরকম 8টি চেয়ার তারা কিনেছিল এবং এগুলো কেনার পরে যে মূল্য হয়েছিল, মোট মূল্য তারা 3 জনে সমানভাবে ভাগ করে দিল। এখন আমাদের বলা হয়েছে যে প্রত্যেকে কত টাকা করে দিল? প্রত্যেকে মানে কি? প্রত্যেকে মানে একজনে কত টাকা করে দিল, এটিকে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করব? যদি এটিকে সমাধান করতে যাই, দেখো এর আগে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি সমাধান দেখতে পাচ্ছি। এই অঙ্কটির সমাধান কিন্তু আমরা এখানে দেখো, আমরা কিন্তু এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই অধ্যায়ে আমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা চাইলে কিন্তু কথার অঙ্কের মাধ্যমেও সমাধান করতে পারি এবং চাইলে কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমেও সমাধান করতে পারি। কারণ আমরা এই অঙ্কের প্রত্যেকটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করে দেখানো হয়েছে। আচ্ছা, আমাদেরকে কি বলা হয়েছে? তারা দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে তারা মোট আলমারি কিনেছিল কতটি? একটি আলমারি। দেখো, একটি আলমারির দাম আমরা দেখতে পাচ্ছি 8700 টাকা, তাই না? তাহলে আগে আমাদের তারা যে জিনিসগুলো কিনেছিল সেগুলোর মোট দাম কত হয়েছিল সেগুলোকে কিন্তু আগে আমাদের যোগ করে বের করতে হবে। তাহলে আলমারি যেহেতু কিনেছিল একটি, এই জন্য আমরা আলমারির যে 8700 টাকা, এই 8700কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুণ করা হয়েছে কত দ্বারা? 1 দ্বারা। যেহেতু একটি আলমারি, এই জন্য 8700কে গুণ করা হয়েছে 1 দ্বারা। এরপরে একটি আমরা যোগ চিহ্ন দিব, কারণ হচ্ছে কি এর সাথে আর কী কী কিনেছিল সেটিকে কিন্তু আমাদের যোগ করতে হবে। এবারে আলমারির পালা আমাদের শেষ হয়ে গেল। এবারে রয়েছে কার পালা? এবারে রয়েছে টেবিলের পালা। দেখো, টেবিল রয়েছে কতটি? তারা টেবিল কিনেছিল 2টি। তাহলে একটি টেবিলের দাম আমরা দেখতে পাচ্ছি 2100 টাকা রয়েছে। তাহলে এই দেখো, আমরা শুরুতে কিন্তু লিখেছি 2100। এর সাথে আমরা গুণ করব কতকে? যেহেতু তারা 2টি টেবিল কিনেছিল, যার কারণে কিন্তু আমরা এখানে গুণ দিয়ে লিখলাম 2। কারণ একটি টেবিলের দাম যদি 2100 টাকা হয় বা 2100 টাকা হয়, তাহলে 2টি টেবিলের দাম কি নিশ্চয়ই 2 গুণ বেশি হবে। এই জন্য 2100-র সাথে আমরা গুণ করেছি 2কে। এবার আমরা আরেকটু যোগ চিহ্ন দিলাম, কারণ আমাদের আলমারি কেনা হয়ে গেল, টেবিল কেনা হয়ে গেল, এবারে কিন্তু আমাদের চেয়ার কিনতে হবে, তাই না? তাহলে চেয়ারের দামটাও কিন্তু এর সাথে আমাদের যোগ করে দিতে হবে। এই জন্য আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়েছি। এখন দেখো, একটি চেয়ারের মূল্য রয়েছে কত টাকা? 750 টাকা। এই জন্য আমরা 750 শুরুতে লিখেছি এবং আমরা মোট চেয়ার কিনেছি কতটা? এখানে বলা হয়েছে মোট চেয়ার কিনেছি 8টি, অর্থাৎ তারা কিন্তু মোট চেয়ার কিনেছিল 8টি। তাহলে একটি চেয়ারের মূল্য যদি 750 টাকা হয়, 8টি চেয়ারের মূল্য কত গুণ বেশি হবে? 8 গুণ বেশি হবে, যার কারণে এখানে গুণ দিয়ে আমরা লিখে দিচ্ছি 8। এরপরে দেখো, এখানে কিন্তু আমরা একটি প্রথম বন্ধনী দিয়ে এতটুকুকে আটকে ফেলেছি, তাই না? কারণ হচ্ছে কি, এইটুকুর কাজ কিন্তু আমাদের আগে করতে হবে। আমরা জানি যে বন্ধনীর ক্ষেত্রে প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাদের সর্বপ্রথম করতে হয়। তাহলে এতটুকুর কাজ কিন্তু আমাদের আগে করতে হবে। এতটুকুর মধ্যে আমরা কি পাই? এই যে জিনিসপত্র তারা কেনাকাটা করেছিল, এই কাজটুকুকে করলে আমরা কিন্তু সেই জিনিসপত্রের দামটাকে বের করতে পারবো, তাই না? আচ্ছা, যখন আমরা এই মোট মূল্যকে বের করতে পারবো, এই মোট মূল্যকে আমরা কি করব? যেহেতু তারা 3 জনের সমানভাবে ভাগ করে টাকাটা দিয়েছিল, এই জন্য আমরা কী করবো? এই মোট মূল্যকে ভাগ করব কত দ্বারা? 3 দ্বারা। যেহেতু তারা 3 জন ছিল, যার কারণে কিন্তু দেখো এখানে ভাগ দিয়ে আমরা লিখে দিলাম 3। এবারে যদি আমরা এই অঙ্কটাকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো
আমরা শুরুতে এই যে আলমারি কিনেছিল, একটি আলমারি কিনেছিল, এই একটি আলমারির দামটাকে যদি আমরা বের করার চেষ্টা করি, আমরা 8,700কে যখন এক দ্বারা গুণ করলাম, গুণ করে পেয়েছি 8,700। আমরা কিন্তু এটিকেই পেয়েছি, তাই না? এরপরে দেখো এখানে একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা যোগ চিহ্ন দিলাম। এবার আমাদের এই যে টেবিলের দাম দেওয়া রয়েছে, দেখো একটি টেবিলের দাম 2,100 টাকা, এরকম আমরা টেবিল কিনেছিলাম দুইটি, তাহলে দুইটি টেবিলের দাম মোট কত হয়? আমরা যখন 2,100কে 2 দ্বারা গুণ করেছি, গুণ করলে আমরা পাবো 4,200 বা 4,200। তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে গুণ করে দেখতে পারো। এই 4,200কে কিন্তু আমরা এই গুণটিকে করে পেয়েছি, অর্থাৎ দুইটি টেবিলের মূল্য হচ্ছে 4,200 টাকা। এবারে দেখো এখানে একটু যোগ রয়েছে, আমরা যোগ চিহ্ন দিলাম। এবারে যেহেতু একটি চেয়ারের মূল্য 750 টাকা, 8টি চেয়ার যেহেতু সে কিনেছিল, অর্থাৎ এই 750-এর সাথে যখন আমরা এই 8কে গুণ করব, গুণ করে আমরা পাবো হচ্ছে 6,000 টাকা। তোমরা চাইলে আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো, তোমাদেরও কিন্তু উত্তর হবে 6,000। ঠিক আছে, এরপরে দেখো এখানে বন্ধনী যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমরা এখানে বন্ধনী শেষ করে দিলাম। এরপরে বাকি যা রয়েছে অর্থাৎ ভাগ 3 রয়েছে, আমরা ভাগ 3 লিখে দিয়েছি। এখন এই যে তিনটি মূল্য আমরা পেয়েছি, এই তিনটি মূল্যকে যখন আমরা যোগ করেছি একসাথে, যোগ করলে আমাদের উত্তর হয়েছে 18,900 টাকা। ঠিক আছে, এই যে 18,900 হয়েছে, এই 18,900কে আমরা কী করবো? এবারে ভাগ করব কাকে দিয়ে? 3কে দিয়ে ভাগ করবো। আমরা কিন্তু এই তিনটি সংখ্যাকে যোগ করে পেয়েছি 18,900। ঠিক আছে, এবং বাকি রয়েছে ভাগ 3, আমরা এই যে ভাগ 3 কিন্তু এখানে লিখে দিয়েছি। এবং এই 18,900কে যখন 3 দ্বারা ভাগ করেছি, ভাগ করলে আমাদের উত্তর হয়েছে কত? 6,300। অর্থাৎ এই যে 6,300 টাকা আমরা পেয়েছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এক একজনে তারা দিয়েছিল 6,300 টাকা করে। তারা যে 3 জনে এই জিনিসপত্রগুলো কিনেছিল, তাদের 3 জনের প্রত্যেকে মানে এক একজনে দিয়েছিল 6,300 টাকা করে। এটি হচ্ছে কি উত্তর। এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে দিল 6,300 টাকা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। দেখো আগের বারে বলা হয়েছিল 3 জন লোক, এবারে বলা হয়েছে 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী দুইটি আলমারি, দেখো আমরা উপরে যে চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র অনুযায়ী কিন্তু এই যে চিত্রে যে মূল্য দেওয়া রয়েছে, এই মূল্য অনুযায়ী তারা কি করেছিল? দুইটি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন, এবং মোট মূল্য তারা 5 জন সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিলেন? দেখো আমরা আগের অঙ্কটিকে অর্থাৎ এই অঙ্কটিকে যেভাবে করে সমাধান করেছি, ঠিক একই রকমভাবেই কিন্তু আমাদের এই অঙ্কটিকেও সমাধান করতে হবে, তাই না? আগের বারে শুধুমাত্র 3 জন লোক ছিল, এবারে 5 জন লোকের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবারে তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই অঙ্কগুলোকে চাইলে কথার অঙ্কের মাধ্যমেও সমাধান করতে পারি, আবার যদি আমাদের ইচ্ছে হয় আমরা কিন্তু গাণিতিক বাক্যের মাধ্যমে এটিকে সমাধান করতে পারি। আচ্ছা, আমরা আগের অঙ্কটি যেহেতু গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা দেখেছি যে সমাধান করে আমাদের দেখানো হয়েছে, তাহলে আমরা এই অঙ্কটিকেও গাণিতিক বাক্যের মাধ্যমেই সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা 3 নম্বর দিয়ে কী লিখব? আমরা 3 নম্বর দিয়ে লিখব হচ্ছে, দেখো আমাদের এবারে যেহেতু বলা হয়েছে যে তারা দুইটি আলমারি কিনেছিল, একটি আলমারির দাম কত রয়েছে? দেখো আমরা যদি বইয়ের কাছে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আলমারির দাম রয়েছে 8,700। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 8,000, আমরা একটি বন্ধনী দেবো, লিখবো হচ্ছে 8,700 গুণ, তারা কিন্তু দুইটি আলমারি কিনেছিল, তাই না? যার কারণে 8,700 সাথে গুণ করবো আমরা 2। এবারে একটু যোগ চিহ্ন দেবো, কারণ আলমারির কাজ কিন্তু আমাদের হয়ে গেল। আলমারির কিন্তু কত টাকা লেগেছিল আমরা কিন্তু এই গুণ অঙ্কটিকে সমাধান করলে পেয়ে যাব। এরপরে আর কিনেছিল কি? টেবিলের জন্য কত টাকা খরচ হয়েছিল, সেই টেবিলের মূল্যকে কিন্তু আমাদের ওর সাথে যোগ করতে হবে, এই জন্য আমরা একটু যোগ চিহ্ন দিলাম। এবারে আমাদের টেবিলের দাম রয়েছে, একটি টেবিলের দাম হচ্ছে 2,100 টাকা। দেখো তোমরা বইতে লক্ষ্য করে দেখতে পারবে, এখানে বলা হয়েছে একটি টেবিলের মূল্য 2,100 টাকা। তাহলে এরকম তারা টেবিল কিনেছিল কতটি? টেবিল কিনেছিল কিন্তু 3টি। আমরা দেখতে পাচ্ছি বইতে বলা হয়েছে টেবিল কিনেছে 3টি, এই জন্য আমরা 2,100 সাথে গুণ দিচ্ছি 3। এরপরে আবার একটি যোগ চিহ্ন দিব আমরা, তাই না? এবার কারণ যোগ চিহ্ন কেন দিলাম? কারণ এই আলমারি, টেবিল এবং এর সাথে কিন্তু তারা আরও চেয়ারও কিনেছিল, তাই না? যার কারণে আলমারি এবং টেবিলের দামের সাথে আমাদের যোগ করতে হবে চেয়ারের দাম, এই জন্য আমরা যোগ করলাম। এবারে একটি চেয়ারের মূল্য রয়েছে কত টাকা? 750 টাকা। আমাদের বইতে দেখো 750 টাকা দিয়ে রয়েছে। এখন এই 750-এর সাথে গুণ করবো আমরা কতকে? আমাদের প্রশ্নে বলা হয়েছে তারা এবারে চেয়ার কিনেছে হচ্ছে 12টি, যার কারণে আমরা 12কে এইখানে গুণ করে দেবো, অর্থাৎ 750-এর সাথে আমরা গুণ করে দেবো 12কে। যখন আমাদের এই গুণের এবং যোগের কাজটুকু হয়ে যাবে, তখন কিন্তু আমরা পেয়ে যাব যে তারা মোট কত টাকা খরচ করেছিল, এবং এই মোট টাকা থেকে তারা
কি করেছিল, বোর্ড যে কয় টাকা হয়েছিল সেই কয় টাকাকে তারা 5 ভাগ করেছিল, 5 ভাগ করে তারা কিন্তু এক একজনের টাকা দিয়েছিল, তাই না? তাহলে একজনে কয় টাকা করে দিয়েছিল এটিকে আমরা কীভাবে করে পেতে পারি? এই বোর্ড যে টাকা হয়েছিল সেই টাকাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, যেহেতু তারা 5 জন ছিল, যার কারণে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, দেখো আমরা লিখলাম ভাগ 5, 5 দ্বারা ভাগ করলেই কিন্তু পেয়ে যাবো যে একজনে কত টাকা করে দিল। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে বন্ধনীর কাজ আমাদের শুরুতে করতে হয়। এই বন্ধনীর মধ্যে আমরা কিন্তু গুণ দেখতে পাচ্ছি এবং আমরা যোগ দেখতে পাচ্ছি। আমরা জানি যে গুণের কাজটিকে কিন্তু আগে করতে হয়, তাই না? তাহলে আমরা দেখো একই রকমভাবে একটি সমান সমান চিহ্ন দিলাম এবং একটি বন্ধনী দিলাম। এখন আমরা শুরুতে যদি এই গুণের কাজটুকু করি, দেখো আমরা যদি 8700-কে 2 দ্বারা গুণ করি, আমরা 2 দ্বারা শুরুতে প্রথমে শূন্যকে গুণ করলে আমরা যদি হয় 2 0 0, আমরা লিখে দিলাম 0। এরপরে 2কে এই 0 দ্বারা গুণ করলে হয় 2 0, আবারও 0, লিখে দিলাম 0। 2কে 7 দ্বারা গুণ করলে হয় 7 2 14, 14 4কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1, আমাদের হাতে থাকে কিন্তু 1। এবারে 2কে 8 দ্বারা গুণ করলে হয় 8 2 16, 16 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 17। তার মানে এখানে আমরা পাচ্ছি 17,400। এই 17,400 দ্বারা আমরা কী বুঝতে পারছি? তিনি বা তারা 5 জনে মিলে যে 2টি আলমারি কিনেছিল, 2টি আলমারির দাম হয়েছিল 17,400 টাকা। এবারে একটা যোগ চিহ্ন রয়েছে, আমরা দিলাম যোগ। এরপর 2100-র সাথে অর্থাৎ 2100-র সাথে যদি আমরা 3কে গুণ করে দিই, দেখো আমরা 3কে 0 দ্বারা গুণ করলে আমরা জানি হয় 3 0 গুণে 0। এরপরে 3কে এই 0 দ্বারা গুণ করলে হয় 3 0 0। 3কে 1 দ্বারা গুণ করলে হয় 3 1 3, এবং 3কে 2 দ্বারা গুণ করলে হয় 3 2 6, তাই না? তাহলে আমরা এখানে বোর্ড পাচ্ছি হচ্ছে 6,300। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি? যেহেতু তারা বোর্ড 3টি টেবিল কিনেছিল, একটি টেবিলের দাম 2,100 টাকা, এরকম 3টি টেবিল কিনেছিল, এই 3টি টেবিলের দাম হয়েছে 6,300 টাকা। এরপরে একটা যোগ চিহ্ন রয়েছে, আমরা একটু যোগ চিহ্ন যদি এখানে দিয়ে দিই, দেখো এই পাশে যদি একটু যোগ চিহ্ন দিই, এরপর আমাদের শেষে রয়েছে কি, দেখো শেষে কিন্তু আমাদের চেয়ারের দামটা দেওয়া রয়েছে। একটি চেয়ারের দাম যেহেতু 750 টাকা, তাহলে এরকম 12টি চেয়ার কিনেছিল। তাহলে 12টি চেয়ারের গুণ কিন্তু নিশ্চয়ই 12 গুণ বেশি হবে। তাহলে চেয়ারের মূল্যটা কত হবে সেটিকে যদি আমরা বের করি, দেখো আমরা আলাদা জায়গাতে যদি 750 এবং 12কে গুণ করি, দেখো 750 এবং 12কে যদি আমরা গুণ করি, আমরা 2 দ্বারা যদি প্রথমে উপরে 3টি অঙ্ককে গুণ করি, 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 2 10, 10 0, হাতে থাকে হচ্ছে আমাদের 1। 2 দ্বারা 7কে গুণ করলে হয় 7 2 14, 14 এবং হাতের এই 1 মিলে হয় 15, আমরা পেয়েছি 1500। এবারে দেখো নিচের লাইনে একটি এসে একটি শূন্য আমরা এখানে দিলাম। এবারে 1 দ্বারা যদি একই রকমভাবে উপরে 3টি অঙ্ককে গুণ করি, 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 0, 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5, এবং 1 দ্বারা 7কে গুণ করলে হয় 7 1 7। এবারে যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, 0 এবং 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় 0, 5 এবং 5 মিলে হয় 10, 10 এর 0কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে দেখো 1 এবং 7 মিলে হয় 8, 8-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 9। আমরা এখানে বোর্ড পাচ্ছি কত? 9,000, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 9,000। এই 9,000 দ্বারা আমরা বুঝতে পারছি তিনি বা তারা 5 জনে মিলে যেহেতু 12টি চেয়ার কিনেছিল, এই 12টি চেয়ারের মূল্য হয়েছে 9,000 টাকা। এবারে দেখো এখানে যেহেতু এই বন্ধনী শেষ হয়েছে, আমরা বন্ধনী শেষ করে দিলাম। শেষে রয়েছে ভাগ 5, আমরা লিখে দিলাম ভাগ 5। তারপরে দেখো আমরা এখানে যেহেতু 3টি সংখ্যা আমরা এখানে পেয়ে যাচ্ছি, আলমারির মূল্য, টেবিলের মূল্য এবং চেয়ারের মূল্য। এখন এই 3টির মূল্যকে আমাদের কিন্তু এবারে যোগ করে দিতে হবে, যেহেতু আমরা এখানে এই 3টির বাছে বাছে যোগ দেখতে পাচ্ছি, দেখো যার কারণে 3টি সংখ্যাকে কিন্তু আমাদের এবারে যোগ করে দিতে হবে। আমরা যদি যোগ করি, দেখো আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম। আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যাগুলোকে কিন্তু যোগ করতে হয় আগে, তাই না? তাহলে শেষে রয়েছে 0, এখানেও 0, এখানেও 0, 3 0 মিলে হয় 0, আমরা লিখে দিলাম 0। এই 0 এবং এই 0 মিলে হয় 0, 0-র সাথে এই 0 মিলে হয় আবারও 0, আমরা লিখে দিলাম 0। এবারে এই 4 এবং এখানে রয়েছে 3, 4 এবং 3 মিলে হয় 7, 7 এবং এই 0 মিলে কিন্তু 7ই হয়। 7-এর 7কে আমরা লিখে দিলাম এখানে, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এবারে দেখো এখানে রয়েছে 7, এখানে রয়েছে 6, 7 এবং 6 মিলে হয়ে যায় 13, 13-র সাথে এই 9 মিলে হয়ে যায়, আমরা যদি 13 এবং 9 মিলে হয়ে যায় 22, 22-এর 2কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে আরও 2। এখন দেখো এখানে কিন্তু শুরুতে রয়েছে 1, কিন্তু এখানে আর কিছু নেই, এখানেও আর কিছু নেই। তাহলে এই 1-এর সাথে আমাদের কী করতে হবে? এই যে হাতে যে 2 ছিল, এই 2কে যোগ করে দিতে হবে। তাহলে 1 এবং 2 মিলে হয়ে যায় 3। অর্থাৎ আমরা এখানে বোর্ড পাচ্ছি হচ্ছে কত? 32,700।
আমরা এখানে বোট পাচ্ছি 32,700, অর্থাৎ তারা বোট কেনাকাটা করেছিল 32,700 টাকার। এখন দেখো আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে যেহেতু 32,700 পাচ্ছি, মানে একটি মাত্র সংখ্যা আমরা পেয়ে গেছি, যার কারণে কিন্তু এই বন্ধনী এখন আর আমাদের দরকার নেই। এর পাশে যেটি রয়েছে অর্থাৎ ভাগ 5 রয়েছে, আমরা ভাগ 5কে এখানে লিখে দেব। এবারে দেখো এই 32,700কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, আমরা যদি আলাদা জায়গাতে ভাগ করি, দেখো 5 দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে 32,700, তাই না? দেখো 5 যেহেতু একটি অঙ্ক, যার কারণে আমরা শুরুতে দেখবো যে একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা, কিন্তু এখানে একটি অঙ্ক রয়েছে 3। আমরা জানি যে এই একটি অঙ্ক যদি 5-এর চেয়ে বড় হতো তাহলে কিন্তু আমরা শুধুমাত্র একটি অঙ্ককে ভাগ করতে পারতাম, কিন্তু এই 3 যেহেতু 5-এর চেয়ে ছোটো, যার কারণে ওকে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, তাই না? কারণ এই মাঝখানের সংখ্যাকে কিন্তু বড় হতে হয়। এখন ওটা আমরা কীভাবে বড় বানাবো? ওর পাশে যে 2 রয়েছে, 2কে একসাথে নিয়ে ওকে আমরা বানালাম 32। 3 এবং 2 মিলে হয়ে গেল 32। এখন কিন্তু 5-এর চেয়ে ওরা বড় হয়ে গেল। এবারে দেখো আমরা যদি 5 দ্বারা 32কে ভাগ করি, আমরা 5-এর ঘরের নামটা যদি পড়ি, দেখি তো 5-এর সাথে কতকে গুণ করলে 32-এর সবচেয়ে কাছের সংখ্যাটা আমরা পাবো। আমরা যদি 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। আচ্ছা 5-এর সাথে 7কে গুণ করলে হয়ে যায় 5 7 35, অর্থাৎ 32-এর চেয়ে কিন্তু বড় হয়ে যায়। কিন্তু আমরা জানি 32-এর চেয়ে বড় হলে হবে না, ওর সমান হতে হবে অথবা ওর চেয়ে একটু ছোট হতে হবে। তাহলে 5-এর সাথে 7কে গুণ করলে হয়ে যায় 5 7 35, যার কারণে 7কে কিন্তু আমরা গুণ করবো না, আমরা 5-এর সাথে 6কে গুণ করবো। অর্থাৎ 5-এর সাথে 6কে গুণ করলে হয় 5 6 30, অর্থাৎ আমরা কিন্তু এবারে 32-এর কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে যেহেতু 5-এর সাথে 6কে গুণ করে আমরা 30 পাই, এই জন্য আমরা 6কে লিখবো এখানে উত্তরের ঘরে এবং 30কে লিখে দেবো এই নিচে, তাই না? 32-এর নিচে। এবারে 32 থেকে যদি 30কে আমরা বিয়োগ করে দিই, দেখো 2 থেকে 0 চলে গেলে থাকে 2, 3 থেকে 3 চলে গেলে থাকে 0, কিন্তু আমরা জানি শুরুতে যে 0 থাকে এটির কিন্তু কোনো মূল্য থাকে না, যার কারণে আমরা এটিকে লিখবো না। এবারে দেখো আমাদের 3কে ভাগ করা হয়ে গেল, 2কে ভাগ করা হয়ে গেল, বাকি রইল কি পাশে 7। এই 7কে আমরা কি করব? সরাসরি নিচে দাবিয়ে আনবো। তাহলে 7 পেয়ে ওরা দুজনে মিলে হয়ে গেল 2 এবং 7 মিলে হয়ে গেল 27। এবারে দেখো 5-এর সাথে কতকে গুণ করে 27-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই? আমরা জানি 5 5 25, তাই না? দেখো 5-এর সাথে 5কে গুণ করলে হয় 5 5 25, আবার 5-এর সাথে যদি 6কে গুণ করি তাহলে হয় 5 6 30, অর্থাৎ 27-এর চেয়ে কিন্তু তখন বড় হয়ে যাবে, যার কারণে আমরা 6 দ্বারা গুণ করবো না, আমরা গুণ করবো 5 দ্বারা। 5 5 25, আমরা লিখে দিলাম 25। এবারে 27 থেকে যদি 25কে বিয়োগ করি, 7 থেকে 5 বিয়োগ করলে বা 7 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, আমরা লিখবো না, কারণ শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। আবার পাশে যদি শূন্য থাকে, এই ডান পাশে যদি শূন্য থাকে তখন কিন্তু সেটির মূল্য থাকে, তাই না? আচ্ছা এবারে দেখো এই পাশে রয়েছে আরেকটি শূন্য, এই শূন্যটিকে যদি আমরা নিচে নামিয়ে দিই, এখানে হয়ে গেল 20। এবারে 5-এর সাথে দেখি আমরা কতকে গুণ করলে 20 হয়? আমরা জানি 4 5 20, আমরা এখানে পাচ্ছি 20। তাহলে 20 থেকে 20 চলে গেলে কিন্তু থাকে 0। এবার দেখো এখানে কিন্তু আমাদের আরও একটি শূন্য অবশিষ্ট রয়ে যায়, তাই না? আমাদের এই পর্যন্ত ভাগ করা হয়ে গেছে। এখন এই শূন্যটিকে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে আনি, তাহলে কিন্তু এখানেও হয় সবগুলো মিলে হয় 0। এবারে 5-এর সাথে আমাদের দেখতে হবে যে কতকে গুণ করলে 0 হয়। আমরা জানি 0 দিয়ে আমরা যাকেই গুণ করি না কেন আমাদের উত্তর কিন্তু 0ই হয়। অর্থাৎ আমাদের 0 বানাতে হলে 5-এর সাথে কাকে গুণ করতে হবে? 5-এর সাথে কিন্তু আমাদের 0কেই গুণ করতে হবে, অর্থাৎ 5 0 0, তাই না? এখন এই 0 থেকে 0 বিয়োগ করলে কিন্তু আমাদের 0ই হবে। আর আমাদের এখানে কিন্তু সব কয়টি অঙ্ককে কিন্তু আমাদের ভাগ করা হয়ে গেল, আর কোনো অঙ্ক বাকি রইল না। তাহলে আমরা এখানে উত্তর পেলাম কত? 6540। তার মানে এই 6540 হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে তারা 5 জন মিলে যে এই জিনিসগুলো কিনেছিল, তাহলে তাদের 5 জনের প্রত্যেকে মানে এক একজনে টাকা দেবে হচ্ছে 6540 টাকা করে। এটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা এটিকে কিন্তু এই রাফগুলো কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে। আশা করি তোমরা এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং 5ম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।